বাংলাদেশকে অস্থিতিশীল করতে ভারতকে প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করছেন হাসিনা, বললেন ডক্টর ইউনূস। অর্থ পাচার রোধে 7 দিনের মধ্যে নতুন আইন, টিউশন ফির নামে 400 কোটি টাকা পাচার। খালেদা তারেকের বিরুদ্ধে বাকি মাত্র 3 মামলা, দ্রুত নির্বাচন হলে হালে পানি পাবে না এনসিপি, বললেন মির্জা আব্বাস। মাগুরায় শিশু ধর্ষণ মামলায় হিটু শেখ 7, বাকিরা 5 দিন করে রিমান্ড, আজও বিভিন্ন স্থানে বিক্ষোভ। সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে 34 রাজনৈতিক দলকে চিঠি, ডিসেম্বরে নির্বাচন মিস করতে চায় না ইসি। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে, আসছে ইলন মাস্কের স্টারলিংক, গ্রাহকদের গুনতে হবে মাসে 15,000 টাকা। শেখ হাসিনাকে আশ্রয় দেয়া সহ্য করা গেলেও বাংলাদেশকে অস্থিতিশীল করতে ভারতকে প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহারের সুযোগ দেয়া বিপজ্জনক বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানকে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, গেল আগস্টে বাংলাদেশের অবস্থা ছিল গাজার মতো বিধ্বস্ত। সাক্ষাৎকারে সেনাবাহিনীর পক্ষ থেকে চাপের কথা নাকচ করে দেন ডক্টর ইউনূস। বিস্তারিত দুলি মল্লিকের রিপোর্টে। আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে 15 বছরের শাসন আমলে শেখ হাসিনা দেশকে কোন অবস্থায় নিয়ে গেছেন সে প্রসঙ্গে জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, আগস্টে বাংলাদেশের অবস্থা ছিল গাজার মতো বিধ্বস্ত। কোনো ভবন ধ্বংস না হলেও পুরো প্রতিষ্ঠান, নীতি ও আন্তর্জাতিক সম্পর্ক ধ্বংস হয়ে গিয়েছিল। হাসিনার শাসন আমলে কোনো সরকার ছিল না উল্লেখ করে একে দস্যু পরিবার আখ্যা দেন তিনি। ভারতে শেখ হাসিনার অবস্থান নিয়েও সতর্ক করেন ডক্টর ইউনূস। বলেন, দেশকে আগের অবস্থায় নিয়ে যেতে শেখ হাসিনা যেভাবে ভারতকে প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করছে তা বিপজ্জনক। শেখ হাসিনা তীব্র সমালোচনা করে প্রতিবেদনে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, ইউনূস সরকারের সক্ষমতা ও সংস্কার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলা হয়। উঠে আসে সেনাপ্রধানের সাম্প্রতিক কড়া বক্তব্য। যদিও ডক্টর ইউনূস বলেন, সেনাবাহিনীর সঙ্গে সুসম্পর্ক রয়েছে, কোনো চাপ নেই। দেশের বাইরের চাপ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় আসার বিষয়টি তুলে ধরে গার্ডিয়ান। তবে প্রধান উপদেষ্টা আশাবাদী বাণিজ্যিক অংশীদার হবে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে চুক্তি না হলেও বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় তার প্রভাব ফেলবে না বলে মনে করেন ডক্টর ইউনূস। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। হাসিনার আমলে পাচার টাকা পুনরুদ্ধারে 1 সপ্তাহের মধ্যে নতুন আইন হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার এ সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, বিদেশে সন্তানের 1 সেমিস্টারের টিউশন ফি হিসেবে 400 কোটি টাকা পাচারের মতো ঘটনা ঘটেছে। এছাড়া অর্থ পাচারের ঘটনায় শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যসহ 11 ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাপারে তদন্ত চলছে বলেও জানান প্রেস সচিব। মেহেদী হাসানের রিপোর্ট। শেখ হাসিনার 1.5 দশকে $234 বিলিয়ন পাচারের কথা জানিয়েছে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে প্রকাশিত শ্বেতপত্র। জনগণের পাচার হওয়া এই টাকা পুনরুদ্ধারে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে প্রধান করে গত সেপ্টেম্বরেই গঠন করা হয় টাস্কফোর্স। সেই টাস্কফোর্সের অগ্রগতি জানতেই প্রধান উপদেষ্টার নেতৃত্বে এই বৈঠক। বৈঠক শেষে ব্রিফিংয়ে প্রেস সচিব জানান, পাচার করা টাকা পুনরুদ্ধারে বিশেষ আইনের প্রয়োজনীয়তা অনুভব করছে সরকার। এই টাকাটা কিভাবে আনা যায় এটা ত্বরান্বিত করার জন্য এবং এই যে কাজগুলো যে হচ্ছে সেই কাজগুলোর মধ্যে কোঅর্ডিনেশনটা আরো স্মুথলি করার জন্য
একটা আইন খুব শীঘ্রই করা হবে। এই আইনটা হয়তো আপনারা এই আগামী সপ্তাহের মধ্যেই আইনটা আপনারা দেখবেন। দেশ থেকে জনগণের টাকা পাচারের ঘটনায় শেখ হাসিনা তার পরিবার সহ সংশ্লিষ্টদের ব্যাপারে তদন্ত চলছে বলে জানান শফিকুল আলম। শেখ হাসিনা, তার পরিবার, তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান, এখন বিষয়গুলো অনেক কিছু জিনিসের ইনভেস্টিগেশনের স্বার্থেও আমরা নামগুলো অনেক ক্ষেত্রে নিতে পারছি না, বাট এগুলো পুরো এটা আইডেন্টিফাই করা হয়েছে এবং সেই অনুযায়ী ইনভেস্টিগেশন করা হচ্ছে। সন্তানকে বিদেশে পড়ানোর নামেও টাকা পাচারের প্রমাণ মিলেছে বলে জানান প্রেস সচিব। একটা কেসে দেখা যাচ্ছে যে ছেলে যে টিউশন ফি, একজন তার চিলড্রেনের টিউশন ফি পাঠিয়েছেন 400 কোটি টাকার উপরে, 400-500 কোটি টাকা। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদেরও দেশে বিদেশে অনেক সম্পদের খোঁজ পাওয়ার পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে বলে জানানো হয় ব্রিফিংয়ে। পিএফআইউর মানে যৌথ তদন্ত দল যেটা পেয়েছে জালিয়াতি মামলা দায়ের হচ্ছে জালিয়াতি, প্রতারণা এবং অন্যান্য অপরাধমূলক অভিযোগে দায়েরকৃত মামলাসমূহ তদন্তাধীন। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে 2টি আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রয়েছে 1টি মামলা। এসব মামলা নিষ্পত্তি হলেই পুরোপুরি ভারমুক্ত হবেন তারা। রাজনৈতিক উদ্দেশ্যে করা মিথ্যা ও হয়রানিমূলক মামলার বিরুদ্ধে ক্ষতিপূরণ চাইবেন কিনা তা বিএনপির নেত্রীর সাথে আলোচনার পর সিদ্ধান্ত বলে জানিয়েছেন দলটির আইন সম্পাদক কায়সার কামাল। তারেক রহমান দ্রুতই দেশে ফিরবেন বলেও জানান তিনি। বিস্তারিত শাকেরা আরজুর রিপোর্টে। বিগত তত্ত্বাবধায়ক ও আওয়ামী সরকারের সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে 37টি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে 83টি মামলা হয়। এসব মামলা থেকে খালেদা জিয়া ও তারেক রহমানকে মুক্ত করতে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে হেঁটেছেন দলের আইনজীবীরা। 5 আগস্টের পর রাজনৈতিক মামলা নিষ্পত্তির উদ্যোগ নেয় বিএনপি। এক এক করে নিষ্পত্তিও হয় মামলাগুলো। বড়পুকুরিয়া মামলা এবং গেটকো মামলায় ডিসচার্জ হয়েছেন, আর নাইকো মামলায়ও তিনি নিম্ন আদালত থেকেই বেকসুর খালাস পেয়েছেন। 2টা মামলা এখন পেন্ডিং আছেন কুমিল্লার আদালতে। এদিকে খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা ও হয়রানি মামলার জন্য ক্ষতিপূরণ চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন দলটির আইন সম্পাদক কায়সার কামাল। এইরকম অন্যায় অত্যাচারের শিকার যেন ভবিষ্যতে কেউ না হয়, সেজন্য দৃষ্টান্তমূলক কিছু করা উচিত। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইনস্ট্রাকশন লাগবে, আমাদের ওনার ইনস্ট্রাকশন পাওয়া সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ আমরা নিব। তারেক রহমানের বিরুদ্ধে করা সব মামলা আইনি মোকাবেলা করে নিষ্পত্তি হচ্ছে, যা এখন শেষের দিকে বলে জানিয়েছেন আইনজীবীরা। প্রত্যেকটা মামলায় আইনি প্রক্রিয়ায় তিনি বেকসুর খালাস হয়েছেন। আর একটা মামলা পেন্ডিং আছে, যেটা সম্পদ বিবরণী মামলা, যে আদালত রায় ঘোষণা করেছিল সেই আদালতে পেন্ডিং আছে। তারেক রহমান লন্ডন থেকে দ্রুতই দেশে ফিরবেন বলেও জানান দলটির আইন সম্পাদক। এটা আসলে এইভাবে যদি বলা যায় যে মেঘ কেটে যাচ্ছে, সূর্য উকি দিবে, নিশ্চয়ই যথাসময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। 2008 সালের সেপ্টেম্বরে জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য লন্ডনে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও চিকিৎসা নিতে লন্ডনে যান গত জানুয়ারিতে। বর্তমানে সেখানেই অবস্থান করছেন তিনি। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। দ্রুত নির্বাচন হলে হালে পানি পাবে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নতুন নেতৃত্বকে উচ্চাভিলাষী উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বললেন, তারা সংস্কারের নামে যে কোনো কৌশলে নির্বাচন পেছাতে চায়। নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিয়েও আশঙ্কা প্রকাশ করেন মির্জা আব্বাস। একুশে টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে সমসাময়িক আরও নানা বিষয় নিয়ে কথা বলেন বিএনপির এই সিনিয়র নেতা। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। দেশের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সঙ্গে একান্ত আলাপচারিতায় উঠে আসে রাজনীতি, অর্থনীতি সহ সমসাময়িক নানা ইস্যু। কথা বলেন সদ্য গঠিত জাতীয় নাগরিক পার্টি নিয়ে। আমি সন্দিহান এদের কথাবার্তা কাজে কর্মে যে লেভেল প্লেইং ফিল্ড থাকবে কিনা। কিংস পার্টির নেতৃবৃন্দ বিশেষ করে যে সমস্ত সিটে দাঁড়াবেন, ওই সিটগুলোতে ম্যানিপুলেট হবে, কোনো ভুল নাই। ওদের প্রত্যেকটা কথাই নির্বাচন পেছানোর কথা, বিকজ তারা জানে এই মুহূর্তে তারা নির্বাচন করলে হালে পানি পাবে না। উঠে আসে সেকেন্ড রিপাবলিক প্রসঙ্গ। সেকেন্ড রিপাবলিক এখন প্রয়োজন বিশেষ একটা গোষ্ঠীর জন্য, সারা দেশের এবং জাতির জন্য কোনো প্রয়োজন নেই, বিশেষ গোষ্ঠীর জন্য। সেটা কী প্রয়োজন? এই সেকেন্ড রিপাবলিক বললে দেশে একটা কনফিউশন ক্রিয়েট করে নির্বাচনটাকে পিছানো। নতুন নেতৃত্বকে উচ্চাভিলাষী হিসেবে উল্লেখ করেন তিনি।
নব্য কিছু লোক তৈরি হয়েছে, তাদের আশা অত্যন্ত উচ্চাভিলাষীরা, অত্যন্ত উচ্চাভিলাষীরা। উচ্চাভিলাষ আকাঙ্ক্ষা থাকা ভালো, উচ্চাকাঙ্ক্ষা থাকা ভালো না। জামায়াত সম্পর্কেও নিজের মতামত তুলে ধরেন তিনি। হঠাৎ করে জামাত তো উম্ফরানো শুরু হলো কেন বিএনপির বিরুদ্ধে? হোয়াই? আমি বুঝতে পারতেছি না। এটা পায়ে পাড়া দিয়ে কথাবার্তা বলে বিএনপির সঙ্গে ঝগড়া করার চেষ্টা করতেছে। আমরা যদি কথা বলতে শুরু করি তাহলে ঝগড়া লেগেই যাবে। বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগ নির্বাচনে আসলে অস্তিত্ব সংকটে পড়বে বলে মনে করেন মির্জা আব্বাস। আওয়ামী লীগ নির্বাচনটা করে তাহলে জাতির জন্য একটা লাভ আছে, বিশাল লাভ। সেই লাভটা কি? আওয়ামী লীগ চিরতরে অস্তিত্বহীন হয়ে যাবে বাংলাদেশ থেকে যদি নির্বাচনটা করে। তাহলে তাদের দেশে মানুষের সমর্থন কতটুকু আছে, করা ভোট পায়, এটা তারা বুঝতে পারবে। চিরতরে শেষ হয়ে যাবে। ধর্মান্ধ গোষ্ঠী সাম্প্রতিক ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন বিএনপির এই সিনিয়র নেতা। ধর্মান্ধ গোষ্ঠী যদি দেশের রাষ্ট্র ক্ষমতায় আসে এবং রাষ্ট্রকে যদি ওই ইসের মতো করে বিজেপির মতো ব্যবহার করে ধর্মকে, তা দেশে তো ক্ষতি অবশ্যই হবে। বাজার নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলেন তিনি। দ্রব্যমূল্য কন্ট্রোল করতে পারতেছে না। আমি যেটা মনে করি যে এই যে দুর্বলতা সরকারের, এটার পিছনে সরকারের দোষটা হলেই সরকার বিশেষ কিছু ব্যক্তির উপর নির্ভরশীল হয়ে গেছে, যারা আওয়ামীপন্থী একেবারেই। আমি বলতেছি 4 জন লোক আছে, এরা সচিব, এরা সচিবালয়ের ভিতরে, একজন আছে সচিব পদমর্যাদায় সচিবালয়ের বাইরে। এই 5 জন লোক এই সরকারকে গিলে খাচ্ছে তিলে তিলে। তারা এই সরকারকে সোজা রাস্তায় হাঁটতে দিচ্ছে না। মাহিলা ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। মাগুরায় আলোচিত শিশুটি আজ সকালে প্রথমবারের মতো চোখের পাতা নেড়েছে। তবে সিএমএইচে চিকিৎসাধীন শিশুটির শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার। এদিকে ধর্ষণ মামলার প্রধান আসামি হিটু শেখকে 7 এবং অপর 3 আসামি বোনের স্বামী, শাশুড়ি ও ভাসুরের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় রোববার আদালতের সামনেই অবস্থান নেয় শিক্ষার্থীরা। নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় আসামিদের দিনে আদালতে হাজির করতে পারেনি পুলিশ। পরিস্থিতি বিবেচনায় রোববার মধ্যরাতে রিমান্ড আবেদনের শুনানি করেন আদালত। মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মতিনের আদালতে আসামিদের হাজির করে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়। এ সময় রাষ্ট্রপক্ষের শুনানি শেষে আসামিদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেন আদালত। উভয় পক্ষের বক্তব্য শেষে রিমান্ড মঞ্জুর করা হয়। তবে পূর্ব ঘোষণা অনুযায়ী আসামি পক্ষে কোনো আইনজীবী দাঁড়াতে দেয়া হয়নি। এই স্পর্শকাতর মকদ্দমায় আসামিদেরকে ধৃত করা হয়েছে এবং তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে। বিজ্ঞ আদালতের নির্দেশনায় আমি স্পেশাল পিপি হিসাবে মাগুরাবাসীকে আশ্বস্ত করতে চাই, উত্তাল জনতাকে আশ্বস্ত করতে চাই যে এই মকদ্দমাটা বিচারের জন্য তৈরি হয়ে আসার পরে স্বল্প সময়ের মধ্যে উইথিন 15 ডেজ 15 দিনের ভিতরেই আমরা আশা করব যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে এই মকদ্দমার আসামিদেরকে দৃষ্টান্তমূলক সাজা দিতে পারব। এদিকে ধর্ষণের শিকার শিশুটি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে শিশু বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে লাইফ সাপোর্টে আজ 5 দিন পর প্রথমবারের মতো চোখের পাতা নেড়েছে বলে চিকিৎসকের বরাতে জানিয়েছে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব। শিশুটির স্বাস্থ্যের বিষয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে বলে জানান তিনি। চিকিৎসকরা ওনাকে জানিয়েছেন যে শিশুটির শারীরিক অবস্থা খুব সামান্য উন্নতি হয়েছে, কমান লেভেল 3 ছিল, আজকে সেটা 5-এ উন্নতি হয়েছে এবং সকালে শিশুটি প্রথমবারের মতো হাসপাতালে ভর্তি হওয়ার পর চোখের পাতা নেড়েছেন। বৃহস্পতিবার মাগুরা থেকে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে শুক্রবার রাতে সংকটাপন্ন অবস্থায় সিএমএইচে স্থানান্তর করা হয়। ইউসুফ হাসান নাইম, একুশে টেলিভিশন। এদিকে ধর্ষকের শাস্তির দাবিতে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিচারের দাবিতে প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে ছাত্র জনতার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন বিক্ষোভে অংশ নেয়। ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড করার দাবিও জানান বিক্ষোভকারীরা। প্রতিনিধিদের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। ধর্ষকের বিচার ও শাস্তির দাবিতে বিক্ষোভে উত্তাল সারা দেশ। ধর্ষণের ঘটনায় আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করে মাগুরায় আজও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এ সময় শিক্ষার্থীরা ধর্ষকের দ্রুত বিচার দাবি করেন।
ধর্ষণের ঘটনার দ্রুত সময়ের মধ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়ে বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সর্বশেষ প্রতিক্রিয়া না দেখে মাঠ ছাড়া হবে না। ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ময়মনসিংহে শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেছে। সকালে নগরীর টাউন হল মোড়ে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছে মহিলা পরিষদ সহ বিভিন্ন সংগঠন। দুপুরে প্রেস ক্লাবে মহিলা পরিষদ জেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। দেশব্যাপী নারী নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ মহিলা পরিষদ সিলেট জেলা শাখা। নারী সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন করেছে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। মেহেরপুরে ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের দাবিতে মানববন্ধন করেছে ছাত্র জনতা। দুপুরে মেহেরপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। একই দাবিতে রাজবাড়ীতে জেলা মহিলা দল ও ছাত্রদলের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুরে শিশুসহ সারা দেশে নারী ধর্ষণের প্রতিবাদ এবং ধর্ষকদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জাতীয়তাবাদী মহিলা দল। বাংলাদেশে আইন চাই, ধর্ষকের ফাঁসি চাই এই স্লোগানে ধর্ষণের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি করেছে চাঁপাইনবাবগঞ্জের শিক্ষার্থীরা। ফরিদপুরের নগরকান্দায় ধর্ষকদের বিচার দাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। জামালপুরে মানববন্ধন করেছে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদল শাখা। এছাড়া যশোর, ঝিনাইদহ, মানিকগঞ্জ, নওগাঁ, নাটোর, নীলফামারী, পটুয়াখালী, সাভার, শেরপুর, সিরাজগঞ্জ, সুনামগঞ্জ সহ আরও বেশ কয়েকটি জেলায় ধর্ষণের ঘটনায় সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইউসুফ হাসান নাইম, একুশে টেলিভিশন। আজও চট্টগ্রাম, শেরপুর ও সুনামগঞ্জে ধর্ষণের অভিযোগে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। চট্টগ্রামের বালুয়া দিঘির পূর্ব পাড় এলাকায় ১০ বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে বাবা প্রদীপ কুমার বণিককে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, মা কর্মস্থলে থাকার সুযোগে মেয়েটিকে ধর্ষণ করে প্রদীপ। শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। এদিকে শেরপুরের নকলাই ইট ভাটায় এক কিশোরী শ্রমিককে ধর্ষণের অভিযোগে সাব্বির নামে এক শ্রমিককে গ্রেপ্তার করা হয়। সুনামগঞ্জের ছাতকে কোরআন পড়তে আসা কিশোরীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম শফিকুর রহমানকে আটক করেছে পুলিশ। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে ধর্ষণ বেড়ে গেছে, কোথাও নারীর নিরাপত্তা নেই। শেখ হাসিনার আমল থেকেই নারীরা নির্যাতিত হয়েছিলেন। এখন তো ছাত্রলীগ, যুবলীগ নেই, তাহলে কারা এই হিংস্রতার সঙ্গে জড়িত? অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তা জানতে চেয়েছেন তিনি। আর দেশের সার্বিক পরিবর্তনের জন্য দ্রুত নির্বাচনের বিকল্প নেই বলে মনে করেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে কথা বলেন তারা। মাহিলা ইসলামের রিপোর্ট। দেশব্যাপী চলমান নারী ধর্ষণের প্রতিবাদে রাজধানীর হাইকোর্ট এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেন জাতীয়তাবাদী ছাত্রদল। আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রদলের নেতারা। দেশব্যাপী খুন ও ধর্ষণ বেড়ে যাওয়ার প্রতিবাদে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের বিক্ষোভ মিছিল। পূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, প্রশাসন ঠিক থাকলে দেশে এমন বিশৃঙ্খলা হতো না। অপরাধ করার আগেই যদি আপনার আইনের প্রয়োগ ঠিকঠাক মতো হতো, আইনের শাসন প্রয়োগ করা হতো, তাহলে এই পরিস্থিতি হতো না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব সময় মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির খোঁজ খবর রাখছে বলেও জানান রুহুল কবির রিজভী। হাসপাতালে পাঠিয়েছেন বেগম সেলিমা রহমান, আফরোজা আব্বাস, সবাই ছুটে গিয়েছে এবং তার আইনি দায়িত্ব নিয়েছেন স্বয়ং ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এদিকে গুলশানে হোটেল লেকশোরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে লেখা তারেক রহমান নেতা ও নেতৃত্ব বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ সময় দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি। আপনার একটা রাষ্ট্র পরিচালনা করতে হলে তো আপনার রাষ্ট্রের ক্ষমতার পরিবর্তন আনতে হবে, এবং সেটা আনতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, ভোটের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে। মাহিলা ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা।
জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী ৩৪টি রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে সংস্কার কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। বলেছেন, ঐকমত্য কমিশনের কাজ কোনোভাবেই নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে না। আগামী ১৩ মার্চের মধ্যে রাজনৈতিক দলগুলোর মতামত পাওয়ার পর সবার ঐকমত্যে তৈরি হবে একটি জাতীয় সনদ। বিস্তারিত জানাচ্ছেন তানজিলা তাসনিম। জাতীয় সংসদ ভবনের এলডি হলে ৬ সংস্কার কমিশনের সুপারিশ এবং সংস্কার প্রক্রিয়া নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সংবাদ সম্মেলন। গেল ১৫ ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করা এই কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ এ সময় জানান, ৩৪টি রাজনৈতিক দলের সম্মিলিত মতামত অনুযায়ী সংস্কারের কার্যক্রম শুরু হবে। নির্বাচনের জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতি নির্বাচন কমিশন নেবেন, সরকার নেবেন, বাংলাদেশে ভবিষ্যৎ পথরেখা নির্দেশ করবে। ফলে এটার সাথে অবিলম্বে নির্বাচনের কোনো বিরোধ আমরা দেখতে পাই না। সংস্কারের সুপারিশ ও প্রস্তাবনার ব্যাপারে সাধারণ নাগরিকের জানার অধিকার আছে উল্লেখ করে ডক্টর আলী রিয়াজ বলেন, কিছুদিনের মধ্যেই দেশের সব পাবলিক লাইব্রেরি এবং বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতিবেদন পাঠানো হবে। এই ওয়েবসাইটগুলোর অন্যতম উদ্দেশ্য হচ্ছে একই সঙ্গে জনগণের কাছে এই সুনির্দিষ্ট সুস্পষ্ট সংস্কারগুলো উপস্থাপন করা। সুপারিশের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মতামতের পাশাপাশি আমরা নাগরিকদের মতামত জানার জন্য খুব শিগগিরই ওয়েবসাইটের মাধ্যমে ব্যবস্থা করব। পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ বাদে বাকি ৫ কমিশনের ১৬৬ সুপারিশ ৩৪টি দলের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এখন নির্দিষ্ট সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর মতামতের অপেক্ষায় ঐকমত্য কমিশন। আমরা আলোচনা করব, আলোচনার মধ্য দিয়ে দেখব। তানজিলা তাসনিম, ২১ টেলিভিশন, ঢাকা। ডিসেম্বরেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন বলেছেন, এই টাইমলাইন মিস করতে চায় না ইসি। নির্বাচন ভবনে ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুকের সাথে বৈঠকের পর সিইসি এসব কথা জানান। এদিকে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আগ্রহীদের আবেদন করতে হবে আগামী ২০ এপ্রিলের মধ্যে। শিউলি শবনমের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে ভোটার তালিকা হালনাগাদের পর এবার নতুন রাজনৈতিক দল নিবন্ধন কার্যক্রম শুরু করল নির্বাচন কমিশন। প্রকাশিত হল গণবিজ্ঞপ্তি। নিবন্ধনের শর্ত হিসেবে ন্যূনতম ২১টি জেলা ও ১০০টি উপজেলায় থাকতে হবে কমিটি এবং কার্যালয়। আগে যে বিধিগত ব্যবস্থাগুলো ছিল যে ১/৩ জেলা পর্যায়ের, ১০০টা উপজেলা পর্যায়ে এবং অন্যান্য যে শর্তগুলো আছে, নতুন কোনো শর্ত এখানে আলাপ করা হয়নি, কোনো শর্ত শিথিলও করা হয়নি। এদিকে আগামী জাতীয় নির্বাচনে কোন কোন বিষয়ে কমিশনের সহযোগিতা প্রয়োজন এবং সার্বিক প্রস্তুতি জানতে সিইসির সাথে প্রায় ১ ঘন্টা বৈঠক করেন যুক্তরাজ্যের হাই কমিশনার সারাহ কুক। পরে ব্রিটিশ হাই কমিশনার সাংবাদিকদের জানান, বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন চায় যুক্তরাজ্য। As you know, the UK is supportive of the consensus building and reform process to help create the conditions for free, fair and inclusive elections here in Bangladesh. সিইসি বলেন, ডিসেম্বরে নির্বাচন আয়োজনের সময় ধরে প্রস্তুতি নিচ্ছে ইসি। আমাদের প্রস্তুতি আমরা নিয়ে যাচ্ছি, যাতে ডিসেম্বরে ইলেকশন হলে তো সে অক্টোবরে শিডিউল ঘোষণা করতে হবে। তো আমরা যাতে ওই টাইম লাইনটা মিস না করি সেভাবে প্রস্তুতি নিচ্ছে। এটা আমি তাদেরকে বুঝিয়েছি, তারা খুব অ্যাপ্রিসিয়েট করেছে, তারা আমাদেরকে হেল্প করতে চান। ভোটের আগে প্রার্থীর পোলিং এজেন্ট ও পর্যবেক্ষকদের প্রশিক্ষণ দিতে যুক্তরাজ্যকে অনুরোধ জানান প্রধান নির্বাচন কমিশনার। শিউলি শবনম, ২১ টেলিভিশন, ঢাকা। প্রতিমন্ত্রীর পদমর্যাদায় শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক এম আমিনুল ইসলাম পদত্যাগ করেছেন। সোমবার তিনি মন্ত্রিপরিষদ সচিবের কাছে পদত্যাগপত্র পাঠান, তবে পদত্যাগের কারণ উল্লেখ করতে রাজি হননি তিনি। আজকে ২টার সময় আমি পদত্যাগপত্র আমার পিএসের মাধ্যমে পাঠিয়ে দিয়েছি ক্যাবিনেট ডিভিশনে। কারণটা কি স্যার? আমি কারণটা আমি বলতে চাচ্ছি না। রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিকের মৃত্যু হলে প্রায় ৬ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে পোশাক শ্রমিকরা। এ সময় বনানী, গুলশান সহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা বাহিনীর চেষ্টায় ৩ দফা দাবি দিয়ে সড়ক ছাড়ে বিক্ষুব্ধরা। মানিক শিকদারের রিপোর্ট। ভোরে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় রাস্তা পারাপারের সময় পথচারীদের ধাক্কা দেয় একটি গাড়ি।
এতে ঘটনাস্থলেই মিনারা আক্তার নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়। গুরুতর আহত হন আরও 2 জন। আমরা সকাল 6:50-এর দিকে এই জায়গায় আসছি, আসার পরে দেখি যে এই জায়গায় আপনার 2 জন লোক পড়েছিল। 4টা মানুষের একসাথে মনোবল পিছিয়ে গেছে। একজন জায়গায় ডেড হয়েছে, একজন হসপিটালে থেকে মারা গেছে, আরেকজন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। পরে সহকর্মী নিহতের ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ পোশাক শ্রমিকরা। দায়ী চালকের গ্রেফতার, ক্ষতিপূরণ সহ 3 দফা দাবিতে উত্তাল হয়ে ওঠে বনানী এলাকা। যে মারবুকটা খালি হয়েছে সে বুঝতে আছে জ্বালা কি, সে বুঝতে আছে জ্বালাটা কি। মনে করেন একজন না 3 জন মানুষ। কোনখানে কিভাবে কি সলভ করতে হবে তারা তো সলভ করবে। এইভাবে এতক্ষণ পুলিশে একজন পুলিশ আসে, একজন কতজন পুলিশ আমি র্যাবকে কথা বলছি। সড়ক বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েন কর্মজীবীরা। এ সময় বনানী, গুলশান সহ আশপাশের এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। কোন রাস্তা ছাড়বো কিনা না ছাড়বো এরকম কোনো পরিকল্পনা আমরা পাইতাছি না। আজকে যে কামো হেটাও পাবো না, গাড়ি তো কোনো দিকে নিতেই পারতেছি না। যানজটের কবলে পড়ে অনেকেই পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছান। এই পর্যন্ত হেঁটে হেঁটে আসছে, আমার কাছে অনেকগুলো মাল আছে, হ্যাঁ ভারী, তো খুব কষ্ট হচ্ছে আমাকে এখানে আসতে। না চললে মানুষ যাইবে কেমনে বাবা। আমরা চাই সুন্দরভাবে দেশটা পরিচালনা হোক, যেটা আইন সেটা সবাই আমরা মানি। পরে দাবি আদায়ের আশ্বাস দেয়া হলে সড়ক অবরোধ প্রত্যাহার করে বিক্ষুব্ধ শ্রমিকরা। আমরা জানি বাংলাদেশের মধ্যে কোনো রাজনৈতিক সরকার নাই। এই সময় আমরা কোনো রকম বেপরোয়া আন্দোলন, জ্বালাও পোড়াও আন্দোলন, বিশৃঙ্খলাকারী আন্দোলন আমরা করতে রাজি না। ঘাতক ট্রাকের ড্রাইভার বা মালিক কর্তৃপক্ষকে গ্রেপ্তার করতে পারলে, আইনের আওতায় আনলে আমরা তাদের সাথে আলোচনা সাপেক্ষে কি করা যায়। দুপুর 2টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নাম তার লাখ মিয়া, তবে মালিক হাজার হাজার কোটি টাকার। রয়েছে বিঘা বিঘা জমি, নিজ এলাকাসহ রাজধানীতে আছে আলিশান বাড়ি। তিনি নারায়ণগঞ্জ 2500-এর ব্রাহ্মণদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তার এসব দুর্নীতির সহযোগী স্ত্রী মাহমুদা বেগমও। অবৈধ টাকা লেনদেনের অভিযোগে 2 জনের নামে 2টি মামলা করেছে দুদক। নারায়ণগঞ্জ প্রতিনিধি বিমল রায়ের তথ্যে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ক্যামেরায় ছিলেন রবিউল ইসলাম। 2500-এর ব্রাহ্মণদী একসময় ছিল কৃষিভিত্তিক এলাকা। সময়ের ব্যবধানে গড়ে ওঠে শিল্প প্রতিষ্ঠান, রূপ নেয় বাণিজ্যিক নগরীতে। সেই এলাকারই একসময়ের স্পিনিং মিলের শ্রমিক লাখ মিয়াও কেন পিছিয়ে থাকবেন? তার 15 বিঘা জমিতে চলছে আলিশান ডুপ্লেক্স নির্মাণ কাজ। পুরাতন দোতলা বাড়ির পাশেই কাজ চলছে আরও একটি বাড়ির। একাধিক স্পিনিং মিল সহ রয়েছে ডজনখানেক শিল্প প্রতিষ্ঠান। লাখ মিয়ার ফ্যাক্টরি করে তো নাম জানি, টেক্সটাইল মিল, সাইজিং মিল। শ্রমিক থেকে আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দিয়ে বনে যান নেতা। ধীরে ধীরে আস্থাভাজন হয়ে ওঠেন সাবেক এমপি নজরুল ইসলাম বাবুর। তার ছত্রছায়াতেই হন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। পেয়ে যান জাদুর কাঠি, এরপরেই লাখ মিয়া হয়ে যান কোটি কোটি টাকার মালিক। পয়সা বানাই দিছে, রাজনীতি করছে হারা, চেয়ারম্যান হারা, সব হারাই করছে। অন্যের সম্পদ দখল সহ চাঁদাবাজির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। একটা খেতা ছিলাম আড়াইখানি, এই জমিনটা দেই না দেখিয়া আমরা ইয়ার মধ্যে এই কিনা হ্যাঁ করতে না, এর মেয়ের কথা করছে। আমার বড় ভাই বাড়ি ভাঙ্গে, আমার বাড়ি ভাঙ্গে, পরে বাইক দিয়া এই জমিন দিছি। জমিনের টাকাও দেয় নাই, জমিনের দখলও আমরা পাই না। যে তখন পর্যন্ত ছিল সে ভয়ে তার কাছে আমরা দূরে থাকতাম, এবং যে যদি কেউ তার অতিরিক্ত কথা বললে সেই ধরে লোকজন দিয়ে মারত। সম্প্রতি তার 49টি ব্যাংক হিসাবে প্রায় 15,000 কোটি টাকার অবৈধ লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। স্ত্রীরও 14টি ব্যাংক হিসাবে লেনদেন হয়েছে 461 কোটি টাকা। চেক জালিয়াতি, জমি জবরদখলের অভিযোগে 8টি মামলা রয়েছে লাখ মিয়ার বিরুদ্ধে। 2500 থানার 2টা মামলা, মাধবদীতে একটা, তারপর যাত্রাবাড়ি থানা এবং অন্যান্য জায়গায় মামলা ছিল। আমার থানায় 2টা মামলা আছে, আমি এই 2টা মামলায় তাকে গ্রেপ্তার করেছি। গত 28 ফেব্রুয়ারি গ্রেপ্তার হন লাখ মিয়া। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ইলন মাস্কের স্টারলিংক আসছে বাংলাদেশে। এটা স্যাটেলাইট ইন্টারনেট। ব্যাপক উৎসাহ থাকলেও কারা পাবে এর সেবা? আদিত্য মামুনের রিপোর্ট। বর্তমানে বাংলাদেশে যে ইন্টারনেট ব্যবহার করা হচ্ছে তা মূলত সমুদ্রের তলদেশ থেকে সাবমেরিনের মাধ্যমে পাওয়া তারযুক্ত ইন্টারনেট। স্টারলিংকের ইন্টারনেট সাধারণত কৃত্রিম উপগ্রহের মাধ্যমে সরবরাহ করা হয়। পৃথিবী থেকে প্রায় 36,000 কিলোমিটার উপরে হাজার হাজার স্যাটেলাইট থেকে মিলবে ইন্টারনেট।
ব্রডব্যান্ডের ডাউনলোড গতি যেখানে 50 Mbps, সেখানে ইলন মাস্কের স্টারলিংকে মিলবে 220 Mbps। ব্রডব্যান্ড অপারেটর যারা আছে ওনাদের অফার 500 টাকায় 8 MB, 10 MB, 12 MB পর্যন্ত বিভিন্ন প্যাকেজ অফার করে থাকে। স্টারলিংক আসলে ছোট ব্যবসায়ী যারা আছে তাদের জন্য থ্রেড হবে না, তবে যারা কর্পোরেট সেগমেন্ট নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছেন তাদের একটা বিজনেস রিস্ক ডেফিনেটলি থাকবে। তবে স্টারলিংকের ইন্টারনেট ব্যবহারকারীকে গুনতে হবে কয়েক গুণ বেশি দামও। বাংলাদেশে 10 Mbps ব্যবহার করা সাধারণ গ্রাহক যেখানে 500 টাকায় সেবা পান, সেখানে স্টারলিংকের আবাসিক গ্রাহকদের গুনতে হবে মাসিক $120 বা প্রায় 15,000 টাকা। এছাড়াও আছে অ্যান্টেনা সহ নানা সরঞ্জাম যার মূল্য অন্তত 76,000 টাকা। ফাইবার ব্যাংকটা এমনভাবে কাজ করবে সেটা তারা যার লাগবে তাকে ফাইবার ভাড়া দেবে। কারণ কি? কারণ হচ্ছে আমার 4G-তে স্লাইসিং লাগবে। স্লাইসিংটা কি? ব্রাক বাংলাদেশের সবচেয়ে বড় এনজিও, ব্রাক চায় তার কাস্টমারদেরকে সে একটা প্রিমিয়ার সেবা দেবে, এন্ড টু এন্ড স্লাইসিং সেবা, যার ব্যান্ডউইথ কখনো 20 Mbps এর নিচে নামবে না। তাহলে এইটা দেওয়া সম্ভব যখন আমি ব্রাককে এন্ড টু এন্ড ফাইবার সহ এন্ড টু এন্ড স্লাইসিং অফার করতে পারবো, তার আগে এটা হবে না। নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা সরবরাহ, গতি বৃদ্ধি এবং দুর্গম অঞ্চলকে প্রযুক্তির আওতায় আনতে এমন সিদ্ধান্তের কথা বলছেন সংশ্লিষ্টরা। আমরা চেষ্টা করব যে ইউ লে মোর ফাইবার অ্যান্ড ডু মোর বিজনেস। এক্সিস্টিং ফাইবারকে যক্ষের ধনের মতো করে আটকে রেখে বাংলাদেশের ডেটা মার্কেটকে ব্লক করে রাখার যে পলিসিগুলো নেওয়া হয়েছে সেই পলিসিগুলো সরকার ব্রেক করবে। স্টারলিংকের এই ইন্টারনেটও থাকছে আড়ি পাতার সুযোগ। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরো যা থাকছে। পূর্বাচলে প্লট দুর্নীতি, হাসিনা, রেহানা সহ 22 জনের বিরুদ্ধে দুদকের 6 মামলায় চার্জশিট। আমন্ত্রণ আবারও সন্ধ্যার 21 সংবাদে। সম্প্রতি বিবিসির সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান হার্ড টকে সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের মন্তব্য ভুলভাবে উপস্থাপিত হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কাছ থেকে এই বিষয়ক কোনো ইঙ্গিত কিংবা বার্তা সম্পর্কে অবগত নয়। যদি এ সংক্রান্ত কোনো উদ্বেগ প্রকাশ করা হয়ে থাকে তবে তা তৎকালীন সরকারকে জানানো হয়ে থাকতে পারে, সেনাবাহিনীকে নয়। বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী জাতীয় নিরাপত্তা নির্দেশিকা অনুযায়ী কাজ করে এবং সর্বদা আইনের শাসন ও মানবাধিকার নীতির প্রতি শ্রদ্ধাশীল। তবে ভলকার তুর্কের মন্তব্য কিছু মহলের মাধ্যমে ভুলভাবে উপস্থাপিত হচ্ছে, যা সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে ভ্রান্ত ধারণা সৃষ্টি এবং এর পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করতে পারে। পূর্বাচলে প্লট জালিয়াতির ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে 6 মামলায় চার্জশিটের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুপুরে দুদক মহাপরিচালক আক্তার হোসেন জানান, রাজুক ও গৃহায়ণ মন্ত্রণালয়ের 16 ঊর্ধ্বতন কর্মকর্তা সহ চার্জশিটে নতুন করে সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব সালাউদ্দিনকে যুক্ত করা হয়েছে। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। পূর্বাচল নিউটাউন প্রকল্পে 60 কাঠা প্লট বরাদ্দ নেওয়ার প্রমাণ মিলেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং বোন শেখ রেহানা, তার ছেলে রাওয়াদ মুজিব সিদ্দিক ববি এবং তার মেয়ে আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে। 6 মামলায় তাদের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন করেছে দুদক। দুদক মহাপরিচালক এসব তথ্য নিশ্চিত করে বলেন, ক্ষমতার অপব্যবহার করে হাসিনার পরিবার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে নতুন করে চার্জশিটে যুক্ত হয় সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব সালাউদ্দিনের নাম। প্লট বরাদ্দ সংক্রান্ত আবেদন বিবেচনাযোগ্য না হওয়া সত্ত্বেও সংশ্লিষ্ট রাজুকের কর্মকর্তা এবং গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ জেনে শুনে সজ্ঞানে পরস্পর যোগসাজশী অপরাধ দালিলিকভাবে প্রমাণিত হয়। গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজুকের সংশ্লিষ্টদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন প্রদান করা হয়েছে। এদিকে দুদকের করা মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের পক্ষে ফ্রিজ এবং জব্দ করা সম্পদ অবমুক্তের দরখাস্ত নামঞ্জুর করেছে আদালত। সালমান এফ রহমান, এস আলম, ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমের সম্পদ ফ্রিজ এবং ক্রোকেরও আদেশ দেওয়া হয়েছে। এছাড়া দেশ টিভির এমডি আরিফ হাসানের পাসপোর্ট স্থগিতের আদেশ দিয়েছে আদালত। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা।
আওয়ামী লীগের আমলে প্রথম গুমের শিকার বিএনপি নেতা কাউন্সিলর চৌধুরী আলমের ঘটনার বিচার চেয়ে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে তার পরিবার। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা অভিযোগে আসামি করা হয় আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, এনটিএমসির সাবেক প্রধান জিয়াউল আহসান সহ 18 জনকে। 2010 সালের 25 জুন রাজধানীর ইন্দিরা রোডের কাছ থেকে চৌধুরী আলমকে তার গাড়ি থেকে বের করে মাইক্রোবাসে করে তুলে নেওয়া হয়। 2010 সালের জুলাই মাসে হাইকোর্ট একটি রিট আবেদন করা হলে আদালত পুলিশ ও সরকারকে দ্রুত চৌধুরী আলমকে খুঁজে বের করার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু আদালতের সে নির্দেশ আর কার্যকর হয়নি। ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর চৌধুরী আলম গুম হওয়ার পর জিডি করলেও তা কার্যকর হয়নি সে সময়। এখনও পতিত সরকারের তৈরি করে যাওয়া সিন্ডিকেট দেশের কারাগারগুলোতে বহাল, আর এই সিন্ডিকেট ভেঙে দ্রুত সংস্কার করা একটি বড় চ্যালেঞ্জ। দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এই তথ্য জানান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন। এছাড়া জেল পলাতক 700 অপরাধীরা এখনও অধরা বলে জানান তিনি। দীপু শিকদারের রিপোর্ট। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের আয়োজন কারা সদর দপ্তরে। এ সময় উঠে আসে কারাগারের সমসাময়িক নানান বিষয়। কারা প্রধান জানান, বিগত বছরগুলোতে পতিত স্বৈরাচার শক্তিশালী সিন্ডিকেট তৈরি করেছে। গত 3 মাসে শুধুমাত্র কেরানীগঞ্জে 275টি ঝটিকা তল্লাশি অভিযান পরিচালনা করা হয়েছে। কারা অভ্যন্তর হতে বিপুল পরিমাণ নগদ অর্থ সহ উল্লেখযোগ্য সংখ্যক বাটন মোবাইল এবং মাদক উদ্ধার করা সম্ভব হয়েছে। গত 15-16 বছরে অনিয়ম দুর্নীতিতে অভ্যস্ত কারা কর্মকর্তা কর্মচারীদের নিয়ম শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে আনা সহজ নয়, আপনারা জানেন, কিন্তু তা আমরা চলমান রেখেছি। কারাগারের দুর্নীতির তথ্য সঠিক নয় দাবি করে আইজি প্রিজন্স ভিআইপি বন্দীদের বাড়তি সুবিধা দেওয়ার বিষয়টি অস্বীকার করেন। আমরা বিভিন্ন টেকনোলজি ব্যবহার করছি। কয়েকটা ক্ষেত্রে পেয়েছি বন্দী নিজের শরীরের ভিতরে ঢুকিয়েও ইভেন কারাগারে নিয়ে আসছে, বডি স্ক্যানার অথবা পায়ুপথে নিয়ে চলে আসতেছে। এরকম অনেক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে হয় এই টাইপের জিনিসপত্র আমাদের খুঁজে বের করতে। শুধু যে বিশেষ বন্দী তা না, যে কোনো বন্দির ক্ষেত্রে আমরা কোনো ছাড় দিচ্ছি না এবং এটা এনফোর্স করার চেষ্টা করছি। সো এক্ষেত্রে যদি কেউ যদি বলে যে বাসার খাবার খাচ্ছেন, এটা আমি বলবো যে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে বাসার খাবার কেউ খেতে পারছেন না। জেল পলাতক 700 আসামি এখনও অধরা জানিয়ে কারা মহাপরিদর্শক বলেন, এদের মধ্যে আছে 6 উগ্রবাদী সহ 69 দুর্ধর্ষ অপরাধী। তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। মানসম্পন্ন শিক্ষা ও শোভন কর্মসংস্থানের মাধ্যমে লক্ষ্য অর্জন করতে পারে তরুণ প্রজন্ম। এক্ষেত্রে তথ্য প্রযুক্তি ও জলবায়ু বান্ধব উদ্যোগও জরুরি। এসডিজি বিষয়ক এক আলোচনায় এমনটাই বলছেন বক্তারা। উঠে আসে অন্তর্ভুক্তিমূলক সমাজের গুরুত্ব। তহিদুর রহমানের রিপোর্ট। জনসংখ্যার বোনাসকাল চলছে। দেশের মোট জনসংখ্যার প্রায় 30% বয়স 18 থেকে 35 বছর। এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অর্জনে তরুণ জনগোষ্ঠীর মতামত পর্যালোচনা করতেই এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের এই আয়োজন। এই বিষয় নিয়ে কথা বলি না কেন, যেখানে উঠে আসে দেশের উন্নয়ন, অগ্রগতি, শাসন কাঠামো, রাজনীতি, অর্থনীতি সহ সামগ্রিক বিষয়। তরুণ তরুণীরা দেশকে এগিয়ে নিতে নিজেদের মতামত তুলে ধরেন। শুধুমাত্র মত প্রকাশের স্বাধীনতার চাপে পড়েই কিছু কিছু ডিসিশন হচ্ছে রিভার্স হয়েছে, যেটা হয়তো অযৌক্তিক ছিল, যেটা হয়তো উচিত হয় নাই। ক্লাইমেট চেঞ্জ আমাদের বড় একটা ইফেক্ট ফেলতেছে কোয়ালিটি এডুকেশনের ক্ষেত্রে। আমাদের দেখা যায় যে এসএসসি পরীক্ষা থেমে যায় ক্লাইমেট চেঞ্জের কারণে। সরকার এবং জাতিসংঘের পক্ষ থেকেও এসডিজির উন্নয়নে সহায়তা দেওয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা। যতগুলি মতামত ছিল, ফিডব্যাক ছিল, আমাদের এখানে নোট টেকার্সরা আছেন। উই উইল ট্রাই আওয়ার বেস্ট এটা আমাদের এবারকার ভিএনআর যাতে ইনকর্পোরেটেড হয়। 21 শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় মানসম্মত শিক্ষার প্রতি গুরুত্বের তাগিদ দেন বক্তারা। একটা ভালো শিক্ষা ব্যবস্থা করতে গেলে আমাদের যে এই যে বিভিন্নমুখী যে শিক্ষা ব্যবস্থা আছে, এটাকে কিভাবে আমরা সমন্বিত করব, এই বিষয়টা কিন্তু আসবে। শোভন কর্মসংস্থান করতে গেলে আমাদের নিম্নতম মজুরির বিষয়টা কিন্তু আসবে। জলবায়ু পরিবর্তন সহ সামগ্রিক উন্নয়নে তরুণরাই এগিয়ে আসবে এমনটাই আশা করেন তারা। বর্তমান প্রজন্মকে চিন্তা করতে হচ্ছে, সেটা হলো আবহাওয়া পরিবেশগত পরিবর্তনের বিষয়। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। এবার বাণিজ্য সংবাদ।
সূচক বেড়েছে দেশের পুঁজিবাজারে, তবে লেনদেনে খরা কাটেনি। সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক বেড়েছে 16 পয়েন্ট, উঠে এসেছে 5190 পয়েন্টে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে 174টির দর, কমেছে 137টির, আর অপরিবর্তিত ছিল 83টির দর। লেনদেন হয়েছে 338 কোটি 6 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের। সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেডের শেয়ার, আর বেশি দর বেড়েছে বসুন্ধরা পেপার মিলসের শেয়ারের। অন্যদিকে ডিএসইতে বেশি দর হারিয়েছে বস্ত্র খাতের তুংহাই নিটিং অ্যান্ড ডাইং কোম্পানির শেয়ার। সৌদি আরবে অনুশীলন ক্যাম্পে একদিনের বিরতিতে খেলোয়াড়রা উমরা করালো জাতীয় দলের ফুটবলাররা। এশিয়ান কাপ বাছাইকে সামনে রেখে দেশে 5 দিনের ক্যাম্প করেছে জামাল মুরসালিনরা। ম্যাচে আরও ভালো পারফর্ম করতে বিদেশে প্রায় 2 সপ্তাহের অনুশীলন ক্যাম্প করছে ফুটবলাররা। জাতীয় দলের এই অনুশীলন ভেন্যু সৌদি আরব, ওখানেও 4 দিন টানা অনুশীলন করেছে খেলোয়াড়রা। তবে 5ম দিনে ছিল বিরতি। সেই বিরতির দিনে দলকে উপহার স্বরূপ উমরা পালনের সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এই সুযোগ পেয়ে বাফুফের উপর কৃতজ্ঞতা প্রকাশ করেন ফুটবলাররা। আমরা এখানে একটা কন্ডিশনিং ক্যাম্প করতে আসছি। উমরা করার ফলে আমাদের ফোকাসটা আরও বেড়ে যাবে এবং মানসিক একটা শান্তি পাওয়া যায়। সো আমার মনে হয় যে এটা আমাদের টিমের জন্য ভালো, আমরা সবাই একত্রিত হয়ে উমরা করি। আমরা যেন ভারত ম্যাচের যেন জিততে পারি বা ভালো খেলতে পারি, এর জন্য দোয়া করব। আমি মনে করি এটা টিমের জন্য অনেক ভালো আর নিজের জন্য অনেক ভালো, আর টিমের জন্য দোয়া করেন, আর সবাই ইনশাল্লাহ সুস্থ আছে, ভালো আছে। শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশকে অস্থিতিশীল করতে ভারতকে প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করছেন হাসিনা, বললেন ডক্টর ইউনূস। অর্থ পাচার রোধে 7 দিনের মধ্যে নতুন আইন, টিউশন ফির নামে 400 কোটি টাকা পাচার। খালেদা তারেকের বিরুদ্ধে বাকি মাত্র 3 মামলা, দ্রুত নির্বাচন হলে হালে পানি পাবে না এনসিপি, বললেন মির্জা আব্বাস। মাগুরায় শিশু ধর্ষণ মামলায় হিটু শেখ 7, বাকিরা 5 দিন করে রিমান্ড, আজও বিভিন্ন স্থানে বিক্ষোভ। সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে 34 রাজনৈতিক দলকে চিঠি, ডিসেম্বরে নির্বাচন মিস করতে চায় না ইসি। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।